নমস্কার, গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের গল্প, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ধারাপাত। বিশাখার সকালের হাঁটাটা আজ মাটি হলো। রাত থাকতেই শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। বিশাল আকারের কিছু নয়, তা বলে ছাতা মাথায় তো আর মর্নিং ওয়াক করা যায় না। কনে বিদায়ের কান্নার মতন বৃষ্টি চলে গিয়ে এখন দিব্যি রোদ উঠেছে। গলি গাছপালা ঘরবাড়ি ধুয়ে গিয়ে যেন হাসছে এখন পাড়াটা। বিশাখা গুম মেরে আছে। ডাক্তার বলেছে ব্লাড সুগার আটকাতে হলে হাঁটা মাস্ট। টেস্ট করিয়ে অল্প সুগার ধরা পড়েছে বিশাখার। বংশে কারোর ডায়াবেটিস ছিল কি না মনে করে ডাক্তারকে বলতে পারেনি। বাবার তো ছিল না, মায়েরও নেই, এইটুকু জানাতে পেরেছে। ডাক্তারের মত টেনশন থেকেও হতে পারে। প্রাইমারি স্টেজ, এখনই ওষুধ দিচ্ছি না। 1-1.5 ঘন্টা সকালে হাঁটুন আর খাওয়া দাওয়া মেনে চলতে হবে। 1 মাস পর ফের ব্লাড টেস্ট করিয়ে আমার কাছে আসবেন। এরপর ডাক্তারবাবু ডায়াবেটিস কি মারাত্মক অসুখ সবিস্তারে জানিয়েছিলেন। বলেছিলেন বংশে যদি কারোর না থাকে তো ভালো, রুটিন মেনে চললে আপনি কন্ট্রোলেই হয়ে যাবেন। তা আপনার টেনশনটা কোথায়? মেয়ের বিয়ে নিয়ে, বলেছিল বিশাখা। উত্তরে ডাক্তারবাবু এমনভাবে বলে উঠেছিলেন এটা যেন খুবই সাধারণ ঘটনা। নাম বয়স জেনে নিয়ে প্রেসক্রিপশনে লিখলেন, তার সঙ্গে যোগ করলেন খানিক আগে চেক করা ব্লাড প্রেশার আর শরীরের ওজন। খাওয়া দাওয়া সব মুখেই বলে দিয়েছিলেন। ডাক্তারখানা থেকে বেরিয়ে আসার পর গোপার বাবা যথারীতি একটা হাড় জ্বালানি কথা বলেছিল। তোমাদের বংশে যেমন সুগারের পেশেন্ট নেই, মর্নিং ওয়াকের নামও তো কেউ শোনেনি, ওতে কাজ হবে? এই ধরনের টিপ্পনি যখন কাটে পরিতোষ, মুখে এক ফোঁটা হাসি থাকে না, গলায় বিদ্রূপী সুরও নয়। মাথা নিচু করে অত্যন্ত নিরীহভাবেই কথাগুলো বলে। তাতে মাথা আরও বেশি গরম হয়ে যায় বিশাখার। ইচ্ছে করে 2 ঘা লাগিয়ে দিতে, পারে না। যতই হোক লোকটা বয়সে তার চেয়ে অনেকটাই বড়। স্বামী স্ত্রীর ডিফারেন্স 18 বছরের। গায়ে হাত তুলতে কেমন যেন বাঁধো বাঁধো লাগে। বিবাহিত জীবনের 28টা বছরেও দূরত্বটা এতটুকুও কমল না। বিশাখা যখন পারে মুখেই ঝাল মেটায় তাই। এই যে পরিতোষ বলছে বিশাখার বাড়ির লোক মর্নিং ওয়াক কাকে বলে জানে না, এর মানে হচ্ছে বিশাখারা হদ্দ গাঁইয়া। কিন্তু কথাটা মোটেও সত্যি নয়। হতে পারে বিশাখাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের শ্মশানদায়, একেবারেই গণ্ডগ্রাম। বিশাখারা কিন্তু মোটেই গ্রামের মানুষের মতন হাবাগোবার জীবন কাটায়নি। বাবা চাকরি করতেন কলকাতায়, সাজ পোশাক সব কলকাতার বাজার থেকেই আসতো। এছাড়াও আসতো রকমারি খাবার। ঘর সাজানো হতো শহরের কায়দায়। সেই দিক থেকে দেখতে গেলে পরিতোষ বড় হয়েছে গ্রামের খুব গরিব পরিবেশে। 22 বছর বয়সে চলে আসে কলকাতায় চাকরির খোঁজে। সেখানেও দেশের বাড়ির আত্মীয়র আশ্রয় থেকেছে বছরের পর বছর। সামান্য রোজগারের জন্য উদয়াস্ত পরিশ্রম করেছে। 32 বছরে পেয়েছে সরকারি চাকরি, ইলেকট্রিক সাপ্লাই অফিসের কেরানি। মাইনে তখনকার দিনে খুবই কম। কষ্টে সৃষ্টে 1.5 কাঠা জমি কিনে বাড়ি করল এখানে এই ভদ্রেশ্বরের উকিলপাড়ায়। বিশাখাকে বিয়ে তারও 2 বছর পর। ততদিনে পরিতোষের মজ্জায় ঢুকে গেছে সাদামাটা জীবনযাপন। কোনো বাহুল্য নেই তাই আজও। চাকরি থেকে রিটায়ার করেছে 3 বছর হলো। খরচের ব্যাপারে এখন আরও সাবধানী। মর্নিং ওয়াক জিনিসটা যেন ওর কাছে একটা শৌখিন কিছু। ডাক্তারের পরামর্শ শুনে বিশাখা পরিতোষকে বলেছিল, চলো কাল থেকে তুমিও আমার সঙ্গে হাঁটতে বেরোবে। তোমারও তো বয়স হয়েছে, এই সময় হাঁটাচলা করাটা দরকার। উত্তরে পরিতোষ বলেছিল, ওইসব বড় লোকই আমার ধাতে সইবে না, তুমি একাই যাও। রাস্তায় অনেক মেয়ে বউ পেয়ে যাবে। আজকাল তো শুনেছি অনেকেই হাঁটে। তবে গায়ে কিছু সোনাদানা রেখো না যেন, ভোরের দিকে তো যখন তখন ছিনতাই হতে পারে। বিশাখা বলে, সে না হয় হলো, কিন্তু হাঁটার মধ্যে তুমি বড়লোকিটা কি দেখলে বলো তো? হাঁটতে গেলে তো টাকা খরচ হচ্ছে না। প্রশ্ন এড়িয়ে গিয়ে পরিতোষ বলেছিল, হাঁটাহাঁটি সারাদিন আমি যথেষ্টই করি। দেশের বাড়ি গেলে খাটাখাটুনি তো কম হয় না।
শরীরে আমার রোগ বালাই নেই, আর কি চাই? কথাটা মিথ্যে নয়, তাই আর তর্কে যায়নি বিশাখা। লোকটার যে শেষ কবে জ্বর পেট খারাপ হয়েছে মনে পড়ে না। ভদ্রেশ্বরে বেশ কিছু বন্ধুবান্ধব আছে, থাকে দূরে দূরে। রিটায়ারের পর তাদের কাছে নিয়মিত আড্ডা মারতে যায়, রিকশার নামগন্ধ করে না। তা বাদে রোজ সকালে 1-1.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে বাজার করা তো আছেই। 2 মাসে একবার দেশের বাড়ি যায়, চাষের দরকার মতন 10-15 দিন থেকে আসে। তখন তো সারাদিনই রোদে জলে কাটে, গায়ের রং এক পুচ কালো করে বাড়ি ফিরে আসে। অফিস যখন ছিল এতদিন ধরে থাকতে পারতো না, ছুটি নষ্ট হবে যে। বিশাখাও চাইতো না বেশি দিন মাধবপুরে গিয়ে থাকুক। ওখানে গেলেই পরিতোষ এই বাড়ির কথা প্রায় ভুলেই যায়। বাড়ি, জমি জমা, পুকুর নিয়ে সেখানে তার ছোটোখাটো একটা রাজ্য। তার উপর গ্রামের প্রতিটি লোক তাকে মুরব্বি বলে গণ্য করে। মাধবপুরে গেলে কেমন একটা ঘোরে পড়ে যায় পরিতোষ। অথচ এই লোকটাই এই পাড়ায় মুখচোরা বলে পরিচিত। খুব চেনা লোক ছাড়া কেউ কথাই বলে না, অল্প পরিচিতের সঙ্গে হাসি দিয়েই ভদ্রতা সারে। বিয়ের পর থেকেই পরিতোষ যখন দেশের বাড়ি যেত ভীষণ চিন্তায় থাকত বিশাখা। ফিরতে 1-2 দিন দেরি হলেই মনে হতো পরিতোষ বুঝি রয়েই গেল মাধবপুরে। দেশের বাড়ির দিকে তার টান সবচেয়ে বেশি। পাশের গ্রাম শ্যামচকে একটা সর্বনাশ অপেক্ষা করে আছে পরিতোষের জন্য। এখন আর এইসব নিয়ে টেনশন করে না বিশাখা। প্রতীক্ষা যত দীর্ঘ হয় ততই পথ আবছা হয়ে আসে। পরিতোষ আর শ্যামচকে যায় বলে তো মনে হয় না, নিজের গ্রাম নিয়েই মেতে আছে। তাই থাকুক, রিটায়ারের পর কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। ভদ্রেশ্বর এলাকায় তাই নিজেকে গুটিয়ে রাখে। এতকাল এখানে কাটিয়েও জায়গাটাকে নিজের মনে করে না। তবে বেশ কয়েক মাস হলো দেশের বাড়ির যাওয়ার নাম করছে না পরিতোষ। সেটা সম্ভবত মেয়ের বিয়ে নিয়ে চিন্তার কারণেই। মেয়ে মায়ের গায়ের রং নিয়ে জন্মেছিল, লোকে বলে আরও কালো। বিশাখার অবশ্য তা মনে হয় না। কর্তাগিন্নি জানতই এই মেয়ের বিয়ে দিতে তাদের বেগ পেতে হবে, তাই ভালো মতো পাচ্ছে। গোপা বিয়ে পাশ করার পর থেকেই দেখাশোনা চলছে। পরিতোষের একটাই শর্ত, নগদ হিসেবে টাকা পয়সা কিচ্ছু দেব না, মেয়েকে সোনা যা দেওয়ার দেব, শয্যা নমস্কারী কোনো কিছুতেই আপত্তি নেই। বরপক্ষকে বৌভাতের খরচা দিতে পারবো না, এইটুকু সামর্থ্য তাদের থাকতেই হবে। আমার মেয়ের গায়ের রংটুকুই শুধু কালো, চেহারা বেঢপ নয়, মুখের কাটও খুব মিষ্টি। আর আমরা মরে গেলে মেয়ে সমস্ত সম্পত্তিই পাবে, একটাই সন্তান। পাত্রী MA করেছে, আর কি চাই? এরপরও যদি টাকা দিয়ে মেয়ে পার করতে হয়, ধরে নিতে হবে কপালে অশেষ দুঃখ আছে বেচারির। পাত্রপক্ষের খিদে কোনোদিনই মেটানো যাবে না। গোপাকে মনে করবে ব্যাংকের পাসবই। ওই রকম লোভী বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার চেয়ে কুমারী রেখে দেওয়া অনেক ভালো। যুক্তি সব ঠিকই আছে, এদিকে কুমারী মেয়ের বয়স যে দ্বিগুণ হারে বাড়ে কর্তাগিন্নি দুজনেই জানে। যত দিন যাচ্ছে বিশাখা আর পরিতোষের মুখ শুকোচ্ছে। মেয়ের কোনো দুশ্চিন্তা নেই, দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরছে। MA করেছে করেসপন্ডেন্সে, কলেজ যাওয়া নেই, কম্পিউটার শিখছে আর ঘন্টায় ঘন্টায় কানে ফোন। সরকারি চাকরির পরীক্ষায় বসবে না, লেখাপড়ায় তেমন ভালো ছিল না, গড়িয়ে গড়িয়ে পাশ করে গেছে। MAর পর বড় কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরির চেষ্টা করবে। ছোটোখাটো চাকরিতে তার রুচি নেই। আসলে জানে জীবনে খাওয়া পড়ার তো অভাব হবে না, মাথার ওপর ছাদও আছে। আর বিয়েটা তো শুধু একটা সামাজিকতা। শ্বশুরবাড়ি নিয়েও মেয়েটা বোধহয় চিন্তায় আছে। যা সব শোনা যায় আজকাল, নিজের বাড়িটাকেই ও সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করে। কিন্তু মেয়ের ভাবনা মতো মা বাবার তো চললে হবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যত দিন যাবে বাঁকা বাঁকা কথা শোনাবে। অল্প বিস্তর ইতিমধ্যেই শোনানো শুরু হয়ে গেছে। তাদের ঘুরে ফিরে একটাই কথা, তোমাদের এত কিছু থাকতে একমাত্র মেয়েকে পার করতে পারছো না, গণ্ডগোলটা কোথায়? কালো মেয়ের জন্য কি তোমরা রাজপুত্রের খোঁজ করছো? গা চিরবির করে, কথাগুলো তবু সহ্য করতে হয়। 11 ক্লাসে পড়ার সময়
গোপার সঙ্গে একটা ছেলের প্রেম হয়েছিল। পরিতোষ না থাকাকালীন সুদীপ্ত বাড়িতেও এসেছিল দুবার। মিষ্টি আনার নাম করে অনেকটা সময় বাইরে কাটিয়ে ঘরে ফিরেছিল বিশাখা। মেয়ের চুলে, জামায়, চোখে আলুথালু ভাব লক্ষ্য করেছিল। কিন্তু বছর ঘুরল না, সুদীপ্তর নাম নেওয়া বন্ধ করে দিল গোপা। বাড়িতে ফোন আসতো না ছেলেটার। তখন মোবাইলের এত চল তো হয়নি। গোপাও ফোন করতো না সুদীপ্তকে। উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে বিশাখা মেয়ের কাছে জানতে চেয়েছিল, কিরে, তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? কেউ কারোর খোঁজ নিচ্ছিস না যে? হ্যাঁ, ওর সঙ্গে আমার কাট অফ হয়ে গেছে, গোপা বলেছিল। সে কি, কেন? উত্তরে মেয়ে বলে, এত হাঁ হুতাশ করার কি আছে, প্রেম বুঝি কাটে না মানুষের? বিশাখা আর কথা বাড়ায়নি। প্রেম যেমন মানুষের কাটে তেমন আবারও হয়। গোপার হলো না, চেষ্টা হয়তো করেইনি। ফের যদি আঘাত পেতে হয়, তার চেয়ে যেমন আছে সেটাই ভালো। বিশাখা খেয়াল করে দেখেছে, মেয়ে যে ফোন কানে সারাক্ষণ কথা বলে যাচ্ছে, সবই মেয়ে বন্ধু। ফোন তো এখন ফ্যাশন, ফালতু পয়সা নষ্ট। ওপারের বন্ধুদের এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে, ফোন করার লোক কমে যাচ্ছে মেয়ের। ফোন হাতে নিয়ে আজকাল গোপা কেমন যেন অস্থির ভাব করে। হয়তো সেদিন একটা বন্ধুকে দুবার ফোন করা হয়ে গেছে, আবার করবে কিনা ভাবছে। সুদীপ্তর ব্যাপারটা পরিতোষ জানে না। রাস্তাঘাটে দেখে ফেলে পরিতোষকে হয়তো কেউ জানাতে পারে, কিন্তু বিশাখা বলেনি। ভেবেছিল সম্পর্কটা আরেকটু গড়ালে কর্তাকে জানাবে। কি বলবে সেই সবও ভাবা ছিল। এমনভাবে বলতে হবে পরিতোষ যাতে নাকচ না করে দেয়। পুরনো কালের মানুষ তো, বলার সুযোগই পাওয়া গেল না। পরিতোষও হয়তো ঘটনাটা জানে, বিশাখার কাছে চেপে গেছে। সময় থাকতে মেয়ে আর একটা প্রেমের চেষ্টা করল না, তার এখন খেসারত দিতে হচ্ছে। একের পর এক পাত্রপক্ষ এসে ক্যান্সেল করে যাচ্ছে, কিন্তু মেয়ের কোনো বিকার নেই। ফের নতুন পাত্রপক্ষের সামনে সেজে গুজে বসছে। একদিন শুধু আক্ষেপ করে বলেছিল, তোমার রংটা না পেয়ে যদি বাবারটা পেতাম, দেখতে তোমার মতো হলে এতদিনে হয়তো আমার বিয়েটা হয়ে যেত। কথাটা নির্মম হলেও সত্যি। মায়ের তো সবটাই খারাপ। মেয়ে পেয়েছে বাপের মুখ চোখ। মেয়ে তো আর জানে না যে এই কুরুপাকে কেন তার বাবা মেনে নিয়েছে। জানানো যাবে না। বাবা মা দুজনেই ছোট হবে তার কাছে। অগত্যা মেয়ের পরিতাপ শুনে যেতে হয়েছে। বিশাখা কোনো সান্ত্বনা দিতে পারেনি। সম্বন্ধ হাতছাড়া হচ্ছে ওই গায়ের রঙেতে গিয়েই। 12টা পার্টি অপছন্দ করেছে। 10টা পার্টি নগদ টাকার কথা তোলেনি। যে দুটো তুলেছিল কর্তার মুখের ওপর না বলেছে। 13 নম্বরকে নিয়ে বড় গোলমালে পড়ে গেছে বিশাখা। সিদ্ধান্তের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। পাত্রপক্ষ গোপাকে পছন্দ করেছে। দেখতে এসেই ফাইনাল করেনি, বাড়ি গিয়ে ফোন করে জানিয়েছিল। বলেছিল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, রং নিয়ে একটু চিন্তা ছিল। ছেলেকে বললাম যে মেয়ে কালো, মুখ চোখ গড়ন একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। ছেলে তো এক কথায় রাজি, বলেছে মনে মনে আমি ঠিকই করেছিলাম কালো মেয়েকে বিয়ে করব, কেননা আমার মা তো কালো, আমিও তো তেমন ফর্সা নই। সবই ঠিকঠাক চলছিল। পল্লব একদিন খুড়তুতো ভাই আর এক বন্ধু নিয়ে এসে দেখে গেল গোপাকে। গোপারও নিশ্চয়ই পল্লবকে পছন্দ হয়েছে, কোনো আপত্তি জানায়নি। একটু বুঝি উৎসাহ ধরা পড়েছে ওর কথাবার্তায়। বলেছে, ছেলে যা রোগা, ধুতি পাঞ্জাবিতে অখাদ্য লাগবে, ওকে শার্ট প্যান্ট পরে বিয়েতে বসতে বলো। এই নিন্দা যে আহ্লাদের ছদ্মরূপ এটা যে কেউ বুঝবে। পরিতোষ একদিন পাত্রর অফিস দেখে এলো। প্রাইভেট হলেও বেশ বড় কোম্পানি। পল্লবের কাজের এবং ব্যবহারে সুনাম করেছে ওর বড় কর্তা, অফিসের বন্ধুরা। মানিকতলায় পল্লবদের শরিক বাড়ি। পাড়ায় খোঁজ করে ওর সম্বন্ধে কোনো ধরনের বদনাম শোনা গেল না। গোপার বাবা পাত্রপক্ষের সঙ্গে বসে বিয়ের তারিখও ঠিক করে এলো। কদিন পর পল্লবের বাবা ফোন করেছিলেন। খুবই বিনয়ের সঙ্গে গোপার বাবার কাছে বললেন, আপনারা ঠিক
কত ভরি সোনা মেয়েকে দিচ্ছেন জানাতে পারলে একটু ভালো হয়। গোপার বাবা তো অবাক। দেখাশোনার শুরুতে এই মানুষটাই বলেছিল আমাদের কোনো ডিমান্ড নেই, আপনারা ইচ্ছে মতন মেয়েকে সাজিয়ে দেবেন, নমস্কারে শাড়ি কটা লাগবে এখনো পর্যন্ত ওদের মুখ থেকে বার করা যায়নি, হঠাৎ সোনার হিসেব চাইছে কেন? কৌতূহল মুলতবি রেখে পরিতোষ সরাসরি জানিয়ে দিল আমরা ভরি দশকের মতন দিচ্ছি। পল্লবের বাবা বললেন ওটা ভরি 5 বাড়ালে আমাদের একটু সুবিধা হয়। গোপার বাবা চুপ করেছিল, কোনো উত্তর করেনি। ভদ্রলোক নিজেই কারণটা বলতে শুরু করেছিলেন। আসলে কি জানেন, কদিন আগেই আমার মেজো ভাইয়ের ছেলের বিয়ে হলো তো, কোণে এক গা গয়না নিয়ে বাড়িতে ঢুকলো। এরপরে তো আমার ছেলের বিয়ে, আত্মীয় প্রতিবেশী আমার বৌমার সঙ্গে কম্পেয়ার করবেই, সেই জন্যই বলছিলাম আর কি। কথার মাঝেই গোপার বাবা বলে উঠেছিল ঠিক আছে, আমি দেখছি, 2 দিন পরে আপনাকে জানাচ্ছি। অত্যন্ত বিরক্তির সঙ্গে ফোনের রিসিভার নামিয়েছিল পরিতোষ। বিশাখা গোপা দুজনেই ব্যগ্র হয়ে অপেক্ষা করছিল ফোনের ওপারের কথা শোনার জন্য। পরিতোষ প্রথমে বলল এটাও ক্যান্সেল, তারপরে বলল পল্লবের বাবার ডিমান্ড। সব শেষে পরিতোষ জানালো নিজের মতামত। বলেছিল এ তো সেই নগদ দেওয়ারই সমান হয়ে গেল, 5 ভরি মানে এখন 1 লাখের ওপর ধাক্কা। এরা দেখছি অনেক বেশি ধুরন্ধর, ডাইরেক্ট টাকা না চেয়ে সোনার মাধ্যমে আদায় করছে। চাওয়ার সময়টাও বুদ্ধি করে বেঁচেছে, বিয়ের ডেট পাকা হয়ে যাওয়ার পর। ভেবেছে আত্মীয় স্বজনদের সুখবরটা জানিয়ে দিয়েছি, এখন পিছিয়ে আসা প্রেস্টিজের ব্যাপার। আরও অনেক কথাই গজগজ করে যাচ্ছিল পরিতোষ। গোপা উঠে গিয়েছিল চুপচাপ। পরিতোষ থামতেই বিশাখা বলল গয়না তো মেয়েরই থাকবে, ওই দিয়ে কি লোক খাওয়ানোর খরচা তুলতে পারবে? পারবে না। দেখো না একটু চেষ্টা করে, এত ভালো পাত্র হাতছাড়া করা কি ঠিক হবে? পরিতোষ বলল গয়না মেয়ের থাকবে না, ও বাড়ি গেলেই ওই সব ওদের সম্পত্তি গা থেকে খুলে নিয়ে বেচে দেবে। মেয়ের যদি সত্যি কিছু থাকে তাহলে এই বাড়িটা আর দেশের বাড়ি জমি জমা। একটা মেয়ের সঙ্গে এত কিছু পেয়েও ওদের স্বাদ মিটছে না। কালই আমি জানিয়ে দেব, আমার পক্ষে এক্সট্রা 5 ভরি দেওয়া সম্ভব নয়। বিশাখা ভীষণই হতাশ হয়ে পড়েছিল। আবার সেই পাত্রপক্ষ দেখতে আসা, প্লেটে মিষ্টি সাজিয়ে দেওয়া, হেসে হেসে কথা বলা, বিরক্তির এক শেষ। ভাগ্যিস বিয়ে ঠিক হয়ে যাওয়াটা কাউকেই জানায়নি বিশাখা, লজ্জায় না হলে মাথা কাটা যেত। পরের দিনই ছবিটা আশ্চর্যভাবে বদলে গেল। পল্লব অফিস থেকে ফোন করেছিল। গোপার বাবা ফোনটা তুলেছিল। পল্লব বলল বাবার গয়না চাওয়া নিয়ে আপনারা কিছু মনে করবেন না, আসলে মেজো কাকার সঙ্গে বাবার অনেক দিনের রেশারেশি তো, সেই জন্যই ডিমান্ডটা করে বসেছে। আপনাদের ওসব নিয়ে ভাবতে হবে না, আমি অফিস থেকে লোন নিয়ে 5 ভরির গয়না পাঠিয়ে দেব, গোপা যেন ওটা পরেই বিয়েতে বসে। আর এই ব্যাপারটা আপনারা কাউকে জানাবেন না, আমার আর আপনার মধ্যেই থাকবে। প্রস্তাবটা শোনা মাত্রই বাতিল করে দিয়েছিল পরিতোষ। বলেছিল আমি আমার মেয়েকে কোনো ধরনের রেশারেশির মধ্যে ফেলতে চাই না পল্লব, আমার সাধ্যের সঙ্গে মানানসই বাড়িতেই ওর বিয়ে দেব। পল্লব তখন বলে ব্যাপারটাকে আপনি এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি জানি বাবা কাকার এই রেশারেশির কোনো মানেই হয় না। বাবাকে এখন এ কথা বোঝাতে গেলেও বুঝবে না। 2 ভাইয়ের মাঝখানে অনেক মান অপমান অভিমানের ঘটনা আছে তো, সেগুলো যেমন আমি বাবাকে ভোলাতে পারবো না, তার দায় নেওয়াটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে না। আর বাবার এখন বয়সও হয়েছে, আমি আর চাই না এই তর্কাতর্কিতে যেতে। মানুষটাকে তো আর পাল্টানো যাবে না। সে যদি বৌমার গায়ে বেশি গয়না দেখে শান্তি পায়, পাক না। একটু হলেও পল্লবের কথা শুনে পরিতোষের মাথাটা ঠান্ডা হয়েছিল। বলেছিল কিন্তু তোমারও তো চাপ পড়ে যাবে পল্লব, বেশি দিন তো চাকরিতে ঢোকোনি, বিয়ের খরচ আছে, তারপরে আবার এইটা যোগ হলো। পল্লব বলেছিল কিচ্ছু চাপ পড়বে না, বিয়ের কোনো খরচই তো আমাকে দিতে হচ্ছে না, বাবাই সব করছে। চাকরিতে আর বছর আগে ঢুকলে গয়নার জন্য আমাকে হয়তো লোনও নিতে হতো না। আপনারা এই দিকের ভাবনাটা আমার ওপর ছেড়ে দিন। তখন কোনো কথা দেয়নি পরিতোষ। পল্লবকে বলেছিল আমি একবার গোপার মায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্তটা তোমাকে জানাচ্ছি।
কাল থেকে এখনো অবধি কিছুই ঠিক করে উঠতে পারেনি বিশাখা। সারাক্ষণ ওই নিয়ে ভেবে যাচ্ছে। রাতে ভালো ঘুমও হয়নি। কাল ফোন রেখে পল্লবের সব কথাই মেয়ে বউকে বলেছিল পরিতোষ। বিশাখা উৎসাহিত হয়ে বলেছিল, ভালোই তো হলো, তাহলে তো ঝামেলা মিটেই গেল, তুমি রাজি হয়ে যাও, বুঝলে? পরিতোষ মাথা নেড়ে বলেছিল, না না, তা হয় না। পাত্রের থেকে গয়না নেওয়া যাবে না, নিজেদেরকে ছোট করা হয়ে যাবে, আর গোপারও সম্মান থাকবে না তার স্বামীর কাছে। বিয়ে যদিও ওই বাড়িতেই দিতে হয়, গয়নাটা আমাদেরকেই দিতে হবে। তাহলে তাই দাও না বাপু, বড় নিশ্চিন্ত হয়ে কথাটা বলেছিল বিশাখা। কল্পনাও করতে পারেনি উত্তরে কি মারাত্মক প্রস্তাব তাকে ফিরিয়ে দেবে পরিতোষ। না বুঝেই অবশ্য দিয়েছে। পরিতোষ বলেছিল, তাহলে তোমার গয়নাগুলো দিয়ে দাও না, আমার এক্সট্রা আর কোনো টাকা নেই। বিয়ের জন্য যা টাকা জমিয়েছিলাম তার চেয়ে বেশি খরচ হবে। জিনিসপত্রের যা দাম বেড়েছে হঠাৎ, পড়ে থাকবে পেনশনের টাকা আর পোস্ট অফিসের ইএমআই। ওতে তো আর হাত দেওয়া যায় না, সংসার চালাবো কী করে? বিয়ের পর জামাই খাতিরেই খরচা হবে নিয়মিত। কথাগুলো শুনতে শুনতে চোয়াল ভারী হয়ে গিয়েছিল বিশাখার। পরিতোষের বিরুদ্ধে বলারও কিছু নেই, অন্যায্যও কিছু বলছে না। বিশাখার গয়না যথেষ্ট চেয়েও বেশি। এই ঘটনার আগে অবধি মেয়ের বিয়ের জন্য 1 গ্রামও চায়নি পরিতোষ। গয়নার সিংহভাগ পরিতোষের টাকায় বানানো। বাপের বাড়ি থেকে সামান্যই সোনা এনেছিল কোণে বেশি বিশাখা। পরেও বাবা মা আর দিতে পারেনি। স্বামীর দেওয়া জিনিস মেয়ের বিয়েতে লাগবে, এতে না বলবে কোন মুখে? দেশের বাড়ির চাষ থেকে যে সামান্য টাকা আয় হয়, পরিতোষ তুলে দিত বউয়ের হাতে। বলতেও কিছু গড়িয়ে নিও, কখনো বা বাড়ি রিপেয়ারিংয়ের কাজে লাগাতো। চাষের আয়টাকে বাড়তি বলেই গণ্য করত পরিতোষ। মাধবপুরে গিয়ে থাকলে চাষ থেকে অবশ্যই রোজগার হতো বেশি। জমি প্রায় 10 বিঘের মতো, লোক দিয়ে চাষ করালে আয় তেমন হয় না। ওরা যা দেয় বিশ্বাস করে নিয়ে নেয় পরিতোষ। চাষ ওর কাছে শখ, তেমনি বিশাখার শখ গয়নার। সেটা যে আসলে একটা নেশার মতন পরিতোষ জানে না। এই নেশার একটা উপযুক্ত কারণও আছে। বিশাখা ভালো করেই জানে এই পৃথিবীতে তার একচ্ছত্র অধিকার বলতে ওই গয়নাগুলোতেই। বাকি সব কিছুতে কারোর না কারোর ভাগ আছে। শরীরটা অবশ্য নিজের, যা একেবারেই পছন্দ হয় না বিশাখার। জোর করে হওয়ানোর কোনো মানে হয় না। গয়না তার কাছে অহংকার। ওই অলংকারগুলোই তার কুরূপকে আড়াল করে রাখে। কোনো নেমন্তন্ন বাড়ি গেলে লোকে তার চেহারাকে তাচ্ছিল্য করার আগেই গয়নায় দিশেহারা হয়ে যায়। মেয়েরাই বেশি। মেয়েদের সাজগোজ মেয়েরাই লক্ষ্য করে প্রথমে। সমীহ আদায়কারী ওই গয়নাগুলো থেকে কিছুটা কাউকে দিয়ে দেওয়া মানে নিজের গা থেকে খানিকটা মাংস দান করা। বিশাখার এই অসহায়তা বাপ বেটি অনুভব করবে না। তারা ধরেই বসে রয়েছে, এত যখন আছে নিজের মেয়ের বিয়েতে কিছুটা দিতে আপত্তি থাকবে না বিশাখার। বরং খুশি হবে এই ভেবে তার অবদানেই বিয়ের গাঁটটা অবশেষে পার করা গেল। কিন্তু খুশি বা আনন্দ কোনোটাই বিশাখার হচ্ছে না। কাল থেকে সে গয়না বাঁচানোর উপায় ভেবে যাচ্ছে। একটা সমাধান মাথায় এসেছিল, পরিতোষকে বলবে দেশের কিছুটা জমি বেচে দাও। পরক্ষণেই ভাবনা বাতিল করেছে। পরিতোষকে একবার জোর করে 2 বিঘে জমি বিক্রি করিয়েছিল বিশাখা। ওই টাকায় এই বাড়ির সিমেন্টের মেঝে তুলে পাথর বসিয়েছে। তখন যা চোখ মুখের অবস্থা হয়েছিল পরিতোষের, ভয় হচ্ছিল ভালো মন্দ কিছু হয়ে না যায়। পাথরের মেঝেতে পা বোলাতে বোলাতে পরিতোষ বলেছিল, মনে হচ্ছে কবরের চাতালে দাঁড়িয়ে আছি। পাথরে তো আর ধান জন্মায় না। নিজের জমিতে যখন ধান গাছ মাথা নড়ে, মনে হয় সত্যি বেঁচে আছি। সে যে কী সুখ! তখনই বিশাখা ঠিক করে নিয়েছিল জীবনে আর পরিতোষকে জমি বিক্রি করতে বলবে না। এখনও পায়ের নিচে স্বামীর মন খারাপ লেগে থাকে তার, বড্ড অস্বস্তি হয়। মেয়ের বিয়ের মুখে জমি বিক্রির কথা এখন তোলাই যাবে না। শেষ মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে যায়, মা মেয়ে দুজনেই ভেসে যাবে। উল্টো দিক থেকে পরিতোষ যদি জিজ্ঞেস করে, গয়না দিতে তোমার অসুবিধেটা কোথায়? জোরালো কোনো যুক্তিও দিতে পারবে না বিশাখা। মানুষের মনের ভিতরের কথা সবসময়ই যুক্তিকে ভয় পায়। তাই তো লুকিয়ে থাকে গভীরে, জানে যুক্তি তাদের মুহূর্তে নিঃশেষ করে দেবে।
আজকের মর্নিং ওয়াকটা খুবই দরকার ছিল তাই বিশাখার। ভোরের দিকে হাঁটাচলা করলে মাথাটা অনেক ফ্রেশ হয়ে যায়, যে কোনো সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বেশ। ঝড় বৃষ্টিটা এসে পণ্ড করল বাইরে বেরোনো। এখন রোদ উঠলেও রাস্তায় বেরিয়ে বিশাখা সঙ্গী সাথীদের পাবে না। তারা আজ কেউ বেরোয়নি। তাদের তো বিশাখার মতো কোনো দুশ্চিন্তা নেই। একা একা হাঁটতেও কেমন যেন লাগে। তাছাড়া অনেক বেলাও হয়ে যাচ্ছে। ভোরের দিকে যেহেতু ঝড় বাদলা হয়েছে, ওয়েদার বেশ ঠান্ডা। বাপ মেয়ে যে যার বিছানায় মৌজ করে ঘুমোচ্ছে। বিশাখা গ্রিলের গেটের চাবি হাতে নিয়ে বসে আছে বারান্দার মোড়ায়। ভোরবেলায় বাপ বেটিকে না ডেকে গেটে তালা দিয়ে বিশাখা বেরোয়। ডুপ্লিকেট চাবি ঘরে একটা রাখা থাকে। মোড়া থেকে বিশাখা ওঠে, চা বানাতে হবে। সিদ্ধান্ত নিতে পারুক না পারুক, ঘড়ির কাঁটা তো আর কারোর জন্য বসে থাকবে না। রান্নাঘরে গিয়ে গ্যাস উনুনে চায়ের জল বিশাখা চাপিয়েছে। জল প্রায় ফুটে এলো, চা পাতা দিতে যাবে, হাত থেমে গেল। ভিতর ঘরে ফোন বাজছে। এক মুঠো হাওয়া কমে যায় বুকের। এত সকালে ফোন আসে একমাত্র পরিতোষের গ্রাম থেকেই। খুব প্রয়োজন ছাড়া তারা ফোন করে না। যদিও মারাত্মক কোনো বিপদের খবর বিয়ের পর থেকে আসতে দেখেনি বিশাখা, তবু কীরকম যেন আতঙ্ক লাগে। বিশাখা ভালো করেই জানে পরিতোষ যতটা না এই সংসারের, তার চেয়ে অনেক বেশি দেশের বাড়ির লোকেদের। প্রয়োজন যথার্থ হলে বিশাখাদের ফেলে চিরকালের জন্য দেশের বাড়ি চলে যেতে পরিতোষের বাঁধবে না। ফুটন্ত জলে চা পাতা দিয়ে সসপ্যান ঢাকা দেয় বিশাখা। গ্যাস উনুন নিভিয়ে বেড়াল পায়ে শোয়ার ঘরে আসে। ফোনের আওয়াজ খানিক আগেই থেমেছিল। এখন রিসিভার কানে নিয়ে কথা বলছে পরিতোষ। এক হাতে কোমরের লুঙ্গি সামলে রেখেছে। ঘুম চোখেই নেমে এসেছে বিছানা থেকে। ফোনটা যে দেশের বাড়ির এ ব্যাপারে নিশ্চিত হয় বিশাখা। একমাত্র ওই দিককার ফোন এলেই এত নিচু গলায় কথা বলে পরিতোষ। পাশে দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু শোনা যাবে না। পরিতোষের মুখের দিকে তাকিয়ে ফোনের গুরুত্ব আন্দাজ করার চেষ্টা করে বিশাখা। 5 ভরির সমাধান এখনও হয়নি। এই সময় পরিতোষ যদি দেশের বাড়ি ছোটে, বিশাখা তো একা পড়ে যাবে। পল্লব এবং ওদের বাড়ির লোকের সঙ্গে কথা চালাতে হবে বিশাখাকেই। সে এক কঠিন দায়িত্ব। বিশাখা তো অত স্মার্ট নয়। খবর ভালো নয় বলেই মনে হচ্ছে। পরিতোষের মুখটা থমথম করছে। নামিয়ে রাখল রিসিভার। বিশাখা পাশে গিয়ে দাঁড়ালো, বলল, কি দেশের ফোন? পরিতোষ মাথা ওপর নিচ করে। বিশাখা জানতে চায়, কোনো খারাপ খবর নাকি? পরিতোষ শুধু বলে, শ্যামচক, এখন তখন অবস্থা। বিশাখা দ্রুত কয়েকটা কথা ভাবতে থাকে। মশারির এক খুঁট খোলা, সেই বিছানায় গিয়ে বসেছে পরিতোষ। চেহারায় বিধ্বস্ত ভাব। ভোরের ঝড় বাদলা কি এই দুঃসংবাদেরই সংকেত নিয়ে এসেছিল? বিশাখার কতটা ক্ষয়ক্ষতি হবে বোঝা যাচ্ছে না। লাভও কি কিছু হবে? বিছানা থেকে নেমে দাঁড়ালো পরিতোষ, বলল, আমাকে এক্ষুনি যেতে হবে। বিশাখা বলল, আমিও যাব তোমার সঙ্গে। পরিতোষ কপাল কুঁচকে বউয়ের দিকে তাকালো, বলল, কেন হঠাৎ তুমি? সে তো আমারও কেউ হয়। বলে তড়ি ঘড়ি পরিতোষের সামনে থেকে সরে গেল সে। এই ঘরের আলো বাতাস আসবাব দুজনের কথোপকথনের অর্থ উদ্ধার করতে পারবে না। এমনকি ভদ্রেশ্বরের কাকপক্ষীর কাছেও এদের কথা সাংকেতিক বলে মনে হবে। ফোনের সূত্রটা স্বামী স্ত্রী অতি সতর্কতার সঙ্গে গোপন করে রেখেছে এই এলাকাতে। কোলাঘাট ব্রিজ পার হচ্ছে ট্রেন। নদীতে জল একেবারেই কম। বড় বড় চর জেগে উঠেছে। ব্রিজটা এত লম্বা, ট্রেনে করে যেতে যেতেই কখন যেন শহরের সুতোটা হাত থেকে ফসকে যায় বিশাখার। সে এসে পড়ে নিজেদের গ্রাম দেশে। হাওয়ার গন্ধই বদলে যায়। এবার অবশ্য বাপের বাড়ি যাবে না। বাপের বাড়ি বলতে তেমন কিছুই নেই। শুধু মা আছে, 70-এর ওপর বয়স। বাবা মারা গেছে বিশাখার বিয়ের 1 বছর আগে। দাদার চাকরি পাটনায়, ওখানেই সংসার পেতেছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো, নিজেই চাষবাস দেখাশোনা করে। জমি খুবই অল্প, যা লাভ হয় তাতে মায়ের একার চলে যায়। মা এতটাই সক্ষম, জমির সবজি পুকুরের মাছ নিয়ে বছরে 4-5 বার পৌঁছে যায় ভদ্রেশ্বরের বাড়িতে। তুলনায় বিশাখা খুবই কম যায় বাপের বাড়ি।
শ্বশুরবাড়িও এড়িয়ে চলে। এই অঞ্চলে এলে নিজেকে বড় খাটো লাগে। চেনা জানা মানুষগুলো যখন তার দিকে তাকায়, কেন জানি মনে হয় ওদের দৃষ্টির ভিতরে কোথাও একটা অনুকম্পা মিশে আছে। বড়দের চাহনিতে করুণা একেবারে স্পষ্ট দেখা যায়। এই সমস্যা ভদ্রেশ্বরে নেই। কোনো পুজো অথবা বিশেষ ঘনিষ্ঠ আত্মীয় বাড়ির উৎসব অনুষ্ঠান ছাড়া এদিকে বিশাখা খুব একটা আসতে চায় না। গোপা বড় হবার পর থেকে গ্রাম দেশের নাম শুনলে মুখ বেঁকায়। একা রেঁধে বেড়ে খাবে, তবু বাবা মায়ের সঙ্গে সে আসবে না। আজ যে কারণে যাওয়া হচ্ছে দেশের বাড়ি, মা বেটির দুজনেরই আসার কথা নয়। এটা সম্পূর্ণ পরিতোষের ব্যাপার। বিশাখা হঠাৎ সঙ্গ নিতে চাওয়ায় পরিতোষ রীতিমতন অপ্রস্তুত হয়ে পড়েছিল। প্রায় হতভম্ব অবস্থা। সেই ভাবটা এখনও ঠিক কাটিয়ে উঠতে পারেনি। বাড়িতে কয়েকবার বলার চেষ্টা করেছিল, ওরা এমনিতেই তাদের মেয়েকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, তোমাকে দেখে আরও অস্বস্তিতে পড়ে যাবে। এই সময় তোমার সঙ্গে ভালো করে কথাও বলে উঠতে পারবে না, আপ্যায়নের ত্রুটি থেকে যাবে। তখন তোমার আবার রাগ হবে ওদের ওপরে। কিন্তু বিশাখা বলেছে, মোটেই হবে না। আমি কি কচি খুকি, বুদ্ধি সত্যি পাকেনি? বাড়িতে একজন মরতে চলেছে আর আমি আশা করব খাতির যত্ন? কিন্তু তুমি যাওয়াতে ওদের লাভটা কি হবে বলো তো? হতাশা নিরুপায়ে গলায় জানতে চেয়েছিল পরিতোষ। উত্তরে বিশাখা বলেছিল, বিয়ের পর থেকে মানুষটা ছিল আমার গায়ের জ্বালা। অনেক খারাপ খারাপ কথা ভেবেছি তার সম্বন্ধে। সেই সময় পায়ের কাছে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেব। যতই হোক সে তো আমার গুরুজন। এই কথাগুলো কোনোটাই বিশাখার মনের নয়, মাথার। বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিতোষের সঙ্গ নিয়েছে। পরিতোষও বিশাখাকে পুরোপুরি বিশ্বাস করেছে বলে তো মনে হয় না। এত উদার স্বভাব যে বিশাখার নয় সে ভালো করেই জানে। বেশি কথা চালাচালিতে যায়নি মেয়ের কারণে। গোপা যদি আঁচ করে ফেলে ব্যাপারটা, সেই ঝড় সামলানো এখন মুশকিল হবে। মেয়েকে জানানো হয়েছে দাদুর শরীর খুব খারাপ, পরিতোষ বিশাখা দেখতে যাচ্ছে। দাদু মানে ঠাকুরদা, পরিতোষের বড় জ্যাঠা। ছোটবেলায় পরিতোষ পিতৃহারা হয়। মানুষ হয়েছে বড় জ্যাঠার সংসারে। মানুষটা পরিতোষকে যেমন লালন পালন করেছিলেন, বিনিময়ে গলায় ঝুলিয়ে দিয়েছিলেন খরচের রসিদ। অদৃশ্য সেই তাবিজ আজ পুরোপুরি নিশ্চিহ্ন হতে চলেছে। পরিতোষ 22 বছর অবধি জ্যাঠার আশ্রয় ছিল। জ্যাঠা খরচ উসুল করলেন পরিতোষের যখন 28। 35 বছর ধরে গলায় রসিদ ঝুলিয়ে ঘুরছে পরিতোষ। মূল্যটা বড্ড বেশি চোকাতে হলো না? মেচেদায় ট্রেন থেমেছিল, ফের চলতে শুরু করেছে। এরপরই ঘুরে যাবে দীঘার লাইনে। চাওয়ালা এসেছে। পরিতোষ জানতে চায়, চা খাবে? বিশাখা ঘাড় এলিয়ে সায় দেয়। সম্মতির ভঙ্গি দেখেই মাটির ভাঁড়ে চা ঢালতে থাকে চাওয়ালা অর্ডারের অপেক্ষা না করে। দাম নিয়ে চলে গেল। দুজনে ভাঁড়ে চুমুক দিতে থাকে। ট্রেনে ওঠার পর থেকে এই প্রথম বিশাখা চা খেল। এর আগে বেশ কয়েকবার সেধেছে পরিতোষ। একবার মুড়িওয়ালাও দাঁড় করিয়েছিল, বিশাখা না করে দিয়েছে। পরিতোষ একটু বেশি যত্ন নিচ্ছে বউয়ের। বিশাখার জন্যই ট্রেন পথে এলো। একা হলে বাসেই যেত। বাসে বিশাখার কষ্ট হয়। পরিতোষ বেশ নার্ভাস হয়ে আছে। প্রথম পক্ষের জন্য ঠিকমতো মন খারাপও করতে পারছে না। সে এখন অন্তিম শয্যায়। এই প্রথমবার পরিতোষের 2 স্ত্রী মুখোমুখি হবে। অন্তত পরিতোষ তো তাই জানে। ঘাবড়ানোর কারণ এটাই, ও বাড়ির পরিস্থিতি কি দাঁড়াবে বেচারা আন্দাজ করতে পারছে না। পরিতোষের প্রথম বউ বাপের বাড়িতে থাকে, শ্যামচকে। নামমাত্র বউ। বিয়েটা পরিতোষের বড় জ্যাঠা দেন। এই সময় ওর আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়ানোর একটাই উপায়, শ্যামচকের ব্রজধর মাইতির বড় মেয়ের সঙ্গে পরিতোষের বিয়ে দেওয়া। মেয়েটার মাথায় একটু ছিট আছে। বিনিময়ে ব্রজধর অনেক দেওয়া থোয়া করবে, সামর্থ্যও আছে তার। পরিতোষ তখন কলকাতায় কম মাইনের চাকরিতে প্রচুর পরিশ্রম করছে। জ্যাঠামশাই ডেকে পাঠালেন তাকে, নিজের দুরবস্থার কথা জানালেন। পরিতোষ অবশ্য জানতই, খারাপ লাগতো জ্যাঠার পাশে দাঁড়াতে পারছে না বলে।
পরিতোষের মা তখন জ্যাঠার সংসারে আছে। জ্যাঠা বিয়ের কথাটা পারলেন, মেয়ের মাথায় ছিটের কথাটা গোপন করেননি, তবে বড্ড কমিয়ে বলেছিলেন। ভরসা দিয়েছিলেন ডাক্তার দেখালে ওইটুকু রোগ সারতে সময় লাগবে না। মেয়েটা একটু নিজের খেয়ালে চলতেই ভালোবাসে, বিয়ের পর স্বভাব বদলে যেতে পারে, অনেকেরই যায়। নিজের আগ্রহে বিয়েটা করেনি পরিতোষ, জ্যাঠার সংসারে সুরাহা হবে বলেই রাজি হয়েছিল। মেয়ে দেখতেও যায়নি, সোজা বর বেশে পৌঁছেছিল বিয়ের আসরে। শুভদৃষ্টি মালা বদল অবধি মেয়েটার মধ্যে কোনো পাগলামির লক্ষণ খুঁজে পায়নি। টের পেয়েছিল ঘটের ওপর হাতে হাত রাখার পর। পুরোহিত গামছা দিয়ে দুজনের হাত মুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিতোষ অনুভব করে মেয়েটা কী পরিমাণ অস্থির। সদ্য খাঁচায় পোড়া পাখির মতো ছটফট করছিল ওর তালু। দশাশই চেহারার এক মহিলা ধরে রেখেছিল শিলার হাত। উনি সম্পর্কে শিলার মাসি। বিয়েটা কোনো মতে পার হওয়ার পরেই খেল দেখাতে শুরু করেছিল মেয়ে। গা চুলকোচ্ছে বলে শাড়ি গয়না সব খুলে ফেলার জোগাড়। মেয়ের বাড়ির লোক সরিয়ে নিয়ে গিয়েছিল নববধূকে। মেয়ের বাবা কপাল চাপড়াচ্ছিলেন পরিতোষের সামনে। পরিতাপে সুরে সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে, ওর মাথা এতটা খারাপ নয়, ইচ্ছে করেই এরকম করছে, স্রেফ বদমাইশি, আমার মুখে চুনকালি লেপার চেষ্টা। মেয়ে পণ ধরেছিল বিয়ে করবে না। আরও অনেক কথা, অনেক কিছু বলে যাচ্ছিলেন তিনি। পরিতোষ ততক্ষণে বুঝে গিয়েছিল কত বড় সর্বনাশ তার হয়ে গেছে, তাও এতটুকু মাথা গরম করেনি। কটু কথা শোনায়নি কাউকে, ধরে নিয়েছিল এটাই আমার ভবিতব্য। সান্ত্বনা বলতে এইটুকু, বড় জ্যাঠার ঋণটা শোধ হলো। পরের দিন গা ভর্তি গয়না আলুথালু শাড়ি পরা বউকে নিয়ে মাধবপুরের যৌথ পরিবারের বাড়িতে ঢুকেছিল পরিতোষ। তখনও নিজের বাড়িটা করেনি। একতলা ছোট বাড়িটা বিশাখাকে বিয়ে করার পর করেছে। এখন যখন চাষের কাজ দেখাশোনা করতে যায়, নিজের বাড়িতেই থাকে, রান্না করে খায়। বিশাখা মাধবপুরে গেলে ওই বাড়িতেই থাকে। শিলা শ্বশুরবাড়িতে পা দিয়ে বিশেষ কোনো গণ্ডগোল করেনি। একটু এলোমেলো কথা বলছিল আর বয়সে বড় কাউকে সামনে দেখলেই পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। এর ফলে কিছু কাজের লোকও ভাউ প্রণাম পেয়ে যায়। গোল বাঁধল ফুলশয্যার রাতে। পরিতোষ যেই খিল দিয়েছে দরজায়, অমনি হইচই লাগিয়ে দিয়েছিল শিলা। চিৎকার করে বলছিল, তোমার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, তুমি নোংরামি করবে আমার সঙ্গে, খুলে দাও দরজা, খুলে দাও। ফুলশয্যার রাত পণ্ড হলো। বউ গিয়ে শুলো মহিলা মহলে। সারা রাত ধরে গুনগুন সুরে কেঁদে গেল পরিতোষের মা। জ্যাঠামশাই বারদুয়ারে পায়চারি করে গেলেন। আর ভোরবেলা নতুন বউ উধাও। খোঁজ খোঁজ রব উঠে গেল। কিছু লোক দৌড়ল বউয়ের বাপের বাড়ি। অনেক পরে শিলাকে পাওয়া গেল বেরাদের বাঁশ বাগানে। ওই জায়গাটা খোঁজার কথা লোকে ভাবেইনি। বেরাদের এক বউ ধান সেদ্ধর জন্য শুকনো বাঁশপাতা আনতে গিয়ে দেখতে পায় নতুন বউ গালে হাত দিয়ে আধশোয়া হয়ে আছে। প্রথমটায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিল বেরাদের বউ। তারপর লোকজন ডেকে আনে। শ্বশুরবাড়ির লোক শিলার কাছে জানতে চাইল, কেন গিয়েছিলে বাঁশবাগানে? সকলে ভেবেছিল বউ হয়তো পায়খানা যাওয়ার কথা বলবে। তখন তাকে বলা হবে যে বাড়িতে তো পায়খানা ঘর আছে। শিলা সেই সব কিছু না বলে বলেছিল, চুল আঁচড়াতে গিয়েছিলাম। বাঁশবাগানে চুল আঁচড়াতে আমার খুব ভালো লাগে। সবাই থ। শিলার কাছে কোনো চিরুনি পাওয়া যায়নি। আরও 4 দিন গ্রামে ছিল পরিতোষ। মাঝে মধ্যে শিলাকে খুবই স্বাভাবিক লাগত। ঘরের কাজে বড়দের সাহায্য করছে, পোষা জীবজন্তুগুলোকে আদর করছে, পরিতোষের সঙ্গে গল্প করছে, জানতে চাইছে কলকাতায় তুমি কী কাজ করো, আমাকে কবে নিয়ে যাবে। অল্প বিস্তর রাগ অনুরাগের কথাও বলছে। তবে স্বামীকে গায়ে হাত দিতে দিত না। দরজা খোলা রেখেই রাতে শুতে হতো। বিশাখা এসব কথা পরে পরিতোষের থেকেই জেনেছে। গায়ে হাত না দেওয়ার ব্যাপারটা বিশ্বাস করেনি। বিশাখা যাতে কষ্ট না পায় সেই জন্যই বলছে। প্রথম বউয়ের সঙ্গে ওইসব কিছুই হয়নি। পুরুষদের শরীরের খিদে কী জিনিস বিশাখা জানে। শিলার মাথায় গোলমাল ছিল, শরীরে নয়। বিশাখার মতন খারাপ দেখতে মেয়েকে নিয়ে কর্তা যা হাপুস হুপুস করত, শিলাকে কি ছেড়ে দেবে?
এ কথা ভাবাই যায় না। বিয়ের পর বিশাখা লুকিয়ে শিলাকে 2 বার দেখে এসেছে। পরিতোষ তো জানে না। শিলাকে অবশ্য বদ্ধ উন্মাদ অবস্থায় দেখেছে বিশাখা। হাঁটুর নিচ অবধি শাড়ি, চুল খোলা, বিড়বিড় করতে করতে হাত ঝাড়তে ঝাড়তে হেঁটে যাচ্ছে শ্যামচকের মাটির রাস্তা দিয়ে। 2 বারই ছিল বিকেলবেলা। মনে হচ্ছিল এক টুকরো ভোরের রোদ হেঁটে যাচ্ছে। মেয়েটা বিয়ের সময় কেমন দেখতে ছিল ওতেই আন্দাজ পেয়ে যায় বিশাখা। সে যাই হোক, পরিতোষ কিন্তু শিলার ব্যাপারে কর্তব্যে কোনো ত্রুটি রাখেনি। বউকে মাধবপুরে না রেখে কলকাতায় নিয়ে এসেছিল। তখন থাকতো কসবায় চালাঘরের ভাড়া বাড়িতে। মনের ডাক্তার দেখালো শিলাকে। ডাক্তার বলল সারবার কোনো আশা নেই, রোগটা জন্মগত, যত দিন যাবে তত বাড়বে, ওষুধ দিয়ে শুধুমাত্র সামলে রাখা যেতে পারে। শিলা ওষুধ খেতে চাইল না। পরিতোষ ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করত, জোর করতে হতো। তখন গেটে তালা দিয়ে অফিস চলে যেত। শিলা রান্নাবান্না গুছিয়ে করতে পারত না। 2 জনের রুটি করতে গিয়ে 10 জনের করে ফেলত। আর কিছু বলতে গেলেই বলতো, আমরা বাড়িতে 2 জনে আছি নাকি, আরও তো কত লোক আছে, তারা কি না খেয়ে থাকবে? ও কাদের দেখতে পেত পরিতোষ জানে না, কিন্তু পরিস্থিতি ক্রমশ অসহ্য হয়ে উঠছিল। বাড়িওয়ালা, প্রতিবেশী শিলার কীর্তি দেখে হাসাহাসি করত। ওরাই পরিতোষকে বলেছিল, শিলা যখন বাড়িতে একা থাকে বারান্দায় বসে কর গুনে গুনে কী যেন হিসেব করে বারবার। পরিতোষও আড়াল থেকে সেটা লক্ষ্য করেছে। শিলাকে যখন জিজ্ঞেস করে, তুমি কি হিসেব করো এত? শিলা অস্বীকার করে, বলে, কই কিছু হিসেব করি না তো, কিসের হিসেব করব, কি আছে আমার? এইভাবেই চলছিল। কিন্তু শিলা যেদিন তালামারা গেট ডিঙিয়ে বেরিয়ে গেল কলকাতায়, পরিতোষ বুঝে গেল বউকে এখানে রাখা বোকামি হয়ে যাবে। কলকাতার মতো নিষ্ঠুর শহরে যখন তখন ক্ষতি হয়ে যেতে পারে শিলার। বাড়ি চিনে শিলা কিন্তু নিজেই আবার ফিরে এসেছিল। কিন্তু পরিতোষ কোনো ঝুঁকি নেয়নি। পরের দিন শিলাকে মাধবপুরে দিয়ে আসে। ওষুধপত্র কখন কি খাওয়াতে হবে বুঝিয়ে দেয় নিজের মাকে। ওষুধ খাওয়ানো যায়নি শিলাকে, কিন্তু রোগের প্রকোপ দিনের পর দিন বেড়েছে। বড় জ্যাঠা একদিন সমস্ত গয়না, দান করা জমির কাগজ সমেত শিলাকে দিতে যান শ্যামচকে। শিলার বাবাকে বলেন, আপনার পাগল মেয়ে রইল, এই বিয়ে আমরা ভেঙে দিতে চাই। ব্রজধর মাইতি পায়ে পড়ে যান বড় জ্যাঠার, বলেন, মেয়ে এ বাড়িতেই থাকুক, বিয়েটা আপনারা ভাঙবেন না, গ্রামে আমার সম্মান চলে যাবে। মেয়ের মাথার সিঁদুর দেখে আমি শান্তিতেই মরতে চাই। বড় জ্যাঠা নরম মনের মানুষ, কড়া কথা আর কিছু বলতে পারেননি। মনে করে মেয়ের গয়নাগুলো ফেরত দিয়ে এসেছিলেন। বলেছিলেন, গয়না বৌমার নিজের জিনিস, এগুলো থাক। বাড়ি ফিরে বড় জ্যাঠা সমস্ত ঘটনা ফোনে পরিতোষকে জানিয়েছিলেন। পরিতোষ বলেছিল, আপনি জমির কাগজও ফেরত দিয়ে আসতে পারতেন। বড় জ্যাঠা বলেছিলেন, কেন দেব, ওরা তো বিয়ে ভাঙবে না, তোমার স্ত্রীর পরিচয় নিয়ে ঘুরবে ওদের মেয়ে, বিনিময়ে কিছু দিতে হবে না? পরিতোষ আর কথা বাড়ায়নি। বিয়ে, দেশের বাড়ির সমস্ত কিছুই ভোলার চেষ্টা করছিল। বড় জ্যাঠার জন্য যা করণীয় সে তো করেছে, বাকিটা উনি নিজেই বুঝে নেবেন। কলকাতায় বসেই দেশের লোক মারফত পরিতোষ খবর পেত শিলার অবস্থা আরও খারাপ হয়েছে। সারা দিন বাড়ির বাইরেই থাকে, কখনো বেলতলায়, কখনো পুকুরের ধারে, জঙ্গলে। কথা প্রায় বন্ধ হয়ে গেছে, সারাক্ষণ বিড়বিড় করছে আর কর গুনছে। শিলাকে ফেরত দিতে গিয়ে এই কর গোনার ব্যাপারটা বড় জ্যাঠা বলেছিলেন ব্রজধর মাইতিকে। জিজ্ঞেস করেছিলেন যে ও সারাক্ষণ কেন ওরকম করে। শিলার বাবা বলেন, মেয়েটার পড়াশোনার তো খুব মাথা ছিল, ওর যখন ক্লাস 3-4 আমার চাষের হিসাবপত্তর ওকে দিয়ে কষাতাম। আমি তো টিপছাপ, মেয়েটার মাথাটা গোলমাল হয়ে গেল, হিসেবের অভ্যাসটা রয়েই গেছে। এলোমেলো হেঁটে বেড়াতে বেড়াতে বেখেয়ালে কখনো সখনো হিসেব মিলিয়ে ফেলত শিলা। পৌঁছে যেত শ্বশুরবাড়ির কাছে, দূর থেকে বাড়িটা দেখে আবার ফিরে যেত। আর একটা হিসাবে ছিল পাঁকা, খিদে পেলে অন্য কারোর বাড়ি বা খাবার দোকানে দাঁড়াতো না, ফিরে আসতো নিজের বাড়িতে। ওকে জোর করে চান করানো হতো। শিলার এই পরিণতি চাক্ষুষ করতে চায়নি পরিতোষ।
মা মারা যেতে আসতেই হয়েছিল দেশে। ঘাট কাজের পর রাস্তায় শিলা একদিন মুখোমুখি হয়ে যায়। পরিতোষকে চিনতে পারেনি। সেটা পরিতোষের ন্যাড়া মাথার জন্য নাকি চেনার ক্ষমতাটাই চলে গেছে পরিতোষ বুঝতে পারেনি। শিলার হাতে একটা কঞ্চি ছিল, আর একটা সঙ্গী ছিল কুকুর। কঞ্চিটা সম্ভবত আত্মরক্ষার জন্য। গ্রামের বাচ্চাগুলো হয়তো জ্বালায়। শিলার ওই চেহারা দেখে পরিতোষ ঠিক করে নেয় জীবনে আর দেশের বাড়ি আসবে না। দুপুরে খাওয়া দাওয়ার কি হবে বলো তো? পরিতোষের গলা পেয়ে সম্বিত ফিরে পায় বিশাখা। অতি দূরমনস্ক হয়ে থাকার ফলে কথাটা বুঝে উঠতে পারে না। অবোধ দৃষ্টি নিয়ে তাকায়। পরিতোষ বলে, সোজা এখন শ্যামচকে গেলে ভাত জুটবে বলে তো মনে হয় না। ওদের বাড়ির এখন যে অবস্থা, তার চেয়ে বাড়ি গিয়ে দুটো ফুটিয়ে নিয়ে চান খাওয়া করে ওই বাড়ি গেলে হয় না? প্রস্তাবের ভিতরটা পড়ার চেষ্টা করে বিশাখা। প্রথম পক্ষ মৃত্যুশয্যায় থাকা সত্ত্বেও পরিতোষ যে বিচলিত নয়, সেটা কি দ্বিতীয় পক্ষের কাছে প্রমাণ করতে চাইছে? সম্ভবত তাই। কিন্তু ওকে এত উদাসীনতার ভান করতে দেওয়া চলবে না। পরিতোষ নির্বিকার হলে বিশাখার এই ঘটনায় দৌড়ে আসাটা বাড়াবাড়িই দেখাবে। উদ্দেশ্যটা ধরা পড়ে যেতে পারে। সেই কারণে বিশাখা বলে, খাওয়াটা কি বড় হলো? মানুষটা এখন মৃত্যুর দোরগোড়ায়, তাড়াতাড়ি পৌঁছতে না পারলে শেষ দেখাটাও হয়তো হবে না। ট্রেনে আসতে গিয়ে এমনিতেই আমাদের দেরি হয়েছে। পরিতোষ আর কিছু বলে না, জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয়। ট্রেনের বাইরে এখন শুধুই ধানক্ষেত আর চালা বাড়ি। দীঘার লাইন বেশি দিন চালু হয়নি। এখনও দুপাশ অনেক সবুজ আছে, সিঙ্গেল লাইন। কখনো মনে হচ্ছে যেন গৃহস্থের উঠোন দিয়ে চলে গেল। ভিটের গাছগুলো গায়ে হাত বোলালো ট্রেনের। পরিতোষ যতই নির্বিকার ভাব দেখাক, দেশের বাড়ির প্রতি ওর টান কিন্তু প্রবল। যত দিন গেছে সেটা বেড়েছে। ওই টানের মধ্যে জড়িয়ে আছে শিলাও। আধময়লা পাগল শিলার প্রতি ওর আকর্ষণও নেই। না থাকারই কথা। আছে শিলাকে বিয়ের সূত্রে পাওয়া জমিগুলোর ওপর। পরিতোষ বলে, নিজের জমি ধানের দোলা দেখার মতন সুখ আর হয় না। ও আসলে জমিতে শস্যের বেশি শিলাকেই দেখে। মেয়ের বিয়ের গয়নার জন্য সেই জমি পরিতোষ বিক্রি করতে পারবে না। এই দুর্বলতা ও ভালোবাসা তো শিলারই প্রাপ্য। বিশাখা নিশ্চিত শিলাকে পরিত্যাগ করার জন্য পরিতোষ অপরাধ বোধ ভোগে। শিলার জমির ফসল থেকে ও নিয়মিত রোজগার করে চলেছে। ভদ্রেশ্বরের বাড়ি তৈরিতে কাজে লাগিয়েছে ধান বিক্রির টাকা। বিশাখাকে দিয়েছে। সেই টাকা একটু একটু করে জমিয়ে গয়না গড়িয়েছে বিশাখা। সেই টাকাতে দান ধ্যানও করেছে পরিতোষ। আসল মানুষটা বঞ্চিতই থেকে গেছে। সেই মানুষটা আজ যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, পরিতোষের মধ্যে হা হুতাশ থাকা উচিত। মনের ভিতরটা নিশ্চয়ই ছটফট করছে ওর। বিশাখার সামনে সেটা চেপে রাখার চেষ্টা করছে। ধরা পড়ে গেলেই বিশাখাকে বলা সমস্ত মিষ্টি মিষ্টি কথা যে এখন মিথ্যে হয়ে যাবে। পরিতোষ যখন শিলাকে দেশের বাড়ি ছেড়ে যায়, বিশাখার ক্লাস 4। সেই যুগে গ্রামের দিকে বউ পরিত্যাগের ঘটনা হামেশাই ঘটত। পাগল বউ পোষার কোনো প্রশ্নই ছিল না। দিন যেতে যেতে লোকে ভুলেই গেল শিলার কখনো যে বিয়ে হয়েছিল। গ্রামের মানুষের তখন অনেক কাজ, জীবন নির্বাহ করতেই ওষ্ঠাগত প্রাণ। শহরের মানুষের মতন কেচ্ছা করার সময় কোথায়? প্রত্যেক গ্রামে যেমন একজন স্থায়ী পাগলি থাকে, শিলা সেরকমই একজন হয়ে গেল শ্যামচকের। পরিতোষদের থেকে বিশাখার কাছে সম্বন্ধ এসেছিল 8 বছর পর। বিশাখা তখন হায়ার সেকেন্ডারি দেবে। দাদা কলকাতার কলেজে পড়াশোনা করছে। বাবা মারা গেছে 1 বছর হলো। এক সন্ধেবেলা বিশাখা বিছানায় বসে দুলে দুলে পড়ছে। জানালার বাইরে চোখ যেতেই দেখেছিল একটা টর্চের আলো এগিয়ে আসছে। স্পেশাল টর্চ। বাবা কিনে দিয়েছিল কাকাকে। কলকাতার দিকে ওই টর্চ তখন নতুন বেরিয়েছে। হ্যান্ডেলওয়ালা, হ্যারিকেনের মতন ঝুলিয়ে নেওয়া যায়। কাকার বাড়ি পাশেই। বাবারা 2 ভাই। বাবা মারা যাওয়ার পর কাকা কদাচিৎ আসত বিশাখাদের বাড়ি, পাছে কোনো দায়িত্ব পড়ে যায়। কাকাকে আসতে দেখে তাই খুব অবাক হয়েছিল বিশাখা। বাড়ির গা দিয়ে কাকা সোজা উঠে গিয়েছিল পাকশালায়। মা তখন বাবার কিনে দেওয়া পাম্প স্টোভে ভাত বসাচ্ছে।
বিশাখা বাইরে দাঁড়িয়ে আড়ি পাতে। কাকা বলল, বিশাখার জন্য একটা সম্বন্ধ পেয়েছি বৌদি। পাত্র কলকাতায় থাকে, সরকারি চাকরি করে। বিশাখা কলকাতাতেই থাকবে। পাত্র দেখতে শুনতেও বেশ ভালো, শুধু একটা গণ্ডগোল আছে। 8 বছর আগে নামমাত্র একটা বিয়ে হয়েছিল, পাগলি বউ। পাত্রর বাড়ি থেকে কোনো ডিমান্ড নেই। এখন তুমি কি বলো? মা বলেছিল, আমি কি বলবো, মেয়ে তোমাদের বাড়ির, তুমি তোর গুরুজন, যা ভালো বুঝবে করবে। বিশাখা তখনই বুঝে গিয়েছিল এই বিয়ে হবেই। এর চেয়ে ভালো পাত্র তার কপালে জোটার কথা নয়, একেবারে সোনার পাত্র বলা যায়। খাদ বলতে ওই পাগলি বউ। তবু ভালো, সতীন নিয়ে ঘর করতে তো হবে না। সব বুঝেও একটা নিরুপায় রাগ হচ্ছিল বিশাখার। রাগটা আরও বাড়ল পরিতোষ যখন দেখতে এলো। কাকা বয়সটা চেপে গিয়েছিল, অনেকটাই বড় পরিতোষ। মুখে চোখে ভালো মানুষই ভাব, খানিকটা বুঝি দুঃখী দুঃখীও লাগছিল ওকে। বিশাখার মনে হয়েছিল সবটাই অভিনয়। লোকটা অনেক দিন আগে জন্মে ওত পেতে বসেছিল কবেই বিশাখার মতন কচি বউ পাবে। রাগটা জুড়ানোর জন্য বিশাখা বিয়ের কদিন আগে বিশুদাকে নিজের পুরো শরীরটাই তুলে দিয়েছিল। বিবাহিত বিশুদা অনেকদিন ধরেই ছোঁকছোঁক করছিল, থালা চেটে নামিয়ে দিল বিশাখাকে। নিশ্চিন্তে বিয়েতে বসেছিল বিশাখা। পাগলি বউয়ের শোধ তুলে নিয়েছে বিশুদাকে দিয়ে। খুবই অনাড়ম্বরভাবেই বিয়েটা হলো। দুবাড়িতেই হাতে গোনা লোকজন খেল। বিশাখাদের তো সামর্থ্য ছিল না, পরিতোষরাও বিয়ের ঢাক পেটাতে চায়নি। দোজবরকে বিয়ে করতে হচ্ছে বলে কেউ বিশাখাকে উপহাস করেনি। ওর চেহারায় যেন দোজবরের বউ হওয়ার ছাপ ছিল। গ্রামের দিকে তখন পুরুষদের 2-3টে বিয়ে কোনো ব্যাপারই না। বাবার বন্ধু বিমল কাকার ছিল মিষ্টির দোকান, ফ্রিতে মিষ্টি দিয়েছিল বিশাখার বিয়েতে। বিমল কাকারই তো 4টে বিয়ে। প্রথম পক্ষ অল্প বয়সে মারা যায়, বাকি 3 বউ একসঙ্গে শান্তিতে সংসার করত। বিমল কাকা বিয়েতে আশীর্বাদ করার সময় বিশাখার মাথায় হাত রেখে বলেছিল, বয়স্ক বর তো, বেশি আদর পাবি, দেখবি সুখে থাকবি। বিয়ের পর মাধবপুরে বিশাখাকে একা রাখেনি পরিতোষ, ভদ্রেশ্বরের বাড়িতে এনে তুলেছিল। এটা আর একটা ধাপ্পা। বিশাখা জানত পাত্র খোদ কলকাতায় থাকে, তাকে তেমনই বলা হয়েছিল। তবে ভদ্রেশ্বর জায়গাটা খারাপ লাগেনি বিশাখার। ভদ্রেশ্বরের বাড়িতেই হায়ার সেকেন্ডারি পাশের খবরটা পেয়েছিল বিশাখা। কাকা ফোন করে পরিতোষের অফিসে জানিয়েছিল। বিয়ের তোড়জোড়ের মধ্যেই পরীক্ষাটা দিয়েছিল। কত ভাবনা ছিল, পাশ করলে বন্ধুরা মিলে বেলদা কলেজে ভর্তি হবে। পরিতোষ অবশ্য জানতে চেয়েছিল পড়াশোনা আর করতে চায় কি না, কিন্তু বিশাখা নিজেই না করে দিয়েছিল। বিয়ের পর কি আর পড়াশোনা করা চলে? কপালে যেমন পাত্র জোটার ছিল সে তো জুটেই গেছে। তাছাড়া এখানে তার চেনা কেউ নেই, সবই নতুন বন্ধু হবে। মাথায় সিঁদুর নিয়ে তাদের সঙ্গে ক্লাস করতে একদমই ভালো লাগবে না। ইতিমধ্যে শিলার সম্বন্ধে সব কথাই বলেছে পরিতোষ, যার মধ্যে একটা কথা খুব সাংঘাতিক। পাগল বউ নাকি বেভুল অবস্থাতে অনেক সময় ঠিক পথে চলে আসে। মাধবপুরে চলে এসে দূর থেকে দেখে শ্বশুরবাড়ি। এদিকে পরিতোষ মাঝে মাঝে চাষের কাজে দেশের বাড়ি যায়। সেই সময়টা ভীষণ দুশ্চিন্তায় কাটত বিশাখার। টেনশনটা এমন পর্যায়ে পৌঁছেছিল, বাপের বাড়ি গিয়ে বিশাখা কাকার ছেলেকে সঙ্গে করে শ্যামচকে যায়। তখনই দেখেছিল বিকেলের রাস্তায় ভোরের হেঁটে যাওয়া। পরের বার একাই গিয়েছিল, কাছ থেকে দেখবে শিলার মাথায় এখনো সিঁদুর আছে কিনা। পরিতোষ দেশের বাড়ি থেকে ফিরত বড় পরিতৃপ্ত মুখ নিয়ে। শিলার কাছাকাছি তো যেতে পারেনি বিশাখা। কেউ একজন পিছু নিয়েছে বুঝে পাগলি পালিয়েই গিয়েছিল। তারপর গোপা এলো পৃথিবীতে। বিশাখা ভেবেছিল দেশের বাড়ির প্রতি টান একটু কমবে পরিতোষের। কমেনি, বরং বেড়েছিল। বিশাখা বুঝেছিল পরিতোষকে কোনো দিনই তার পুরোপুরি পাওয়া হবে না। শিলা সারা জীবনই ভাগ বসিয়ে যাবে। ফিরে এসেছিল গায়ের জ্বালা। সেই সময় ভদ্রেশ্বরের বাড়িতে সোমনাথ প্রায়ই আসত, পরিতোষের দেশতুতো ভাইপো।
তার সঙ্গে শোয়াশুয়ির সম্পর্কেও জড়িয়ে যায় বিশাখা। বিশাখার এই উদ্যোগ ছিল, পরিতোষ দেশের বাড়ি গেলেই সোমনাথকে ডেকে নিত, কিন্তু জ্বালা তবু জুড়ত না। সাবান দিয়ে মুখ ধুলে কিছুক্ষণ ফর্সা ভাব থাকে, তারপর তো সেই ফিরে আসে নিজের রং। গোপা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সোমনাথের সঙ্গে সম্পর্কটা থেকে বেরিয়ে আসে বিশাখা। মায়ের ওপর মেয়ের কোনো খারাপ ধারণা হোক সেটা সে চায়নি। তার দুর্ভাগ্যের জন্য মেয়ের মনটা বিষিয়ে দেওয়া তো ঠিক নয়। পরিতোষ ধীরে ধীরে নিজস্ব একটা বাড়ি তৈরি করে নিল মাধবপুরে, মূল বাড়ির একটু তফাতে। জ্যাঠতুতো ভাই বোনের মধ্যে বনিবনা নেই, বাড়িতে অশান্তি লেগেই থাকত। পরিতোষ নিজের মতোই থাকত, ফুটিয়ে খেত আর চাষবাস করত। প্রথম দিকে মেয়েকে সঙ্গে নিয়ে বিশাখা বেশ কয়েকবার ওই বাড়িতে থেকে এসেছে। আত্মীয় প্রতিবেশীরা তাকে খাতির করেছে খুবই, ভুলেও শিলার নাম মুখে আনেনি। বিশাখা কিন্তু কান পেতে থাকত, এরা একবার বলুক পাগলি নতুন বাড়িতে ঢুকে পড়ে, অথবা পরিতোষ সেখানে এলেই ঘন ঘন শ্যামচকে যায়। কিন্তু সেই সব কিছুই বলতো না তারা, কেবলই তারা পরিতোষের গুণগান গাইত। দেখো ছেলেটা কত ভালো, নিজের গ্রামকে তো ভোলেনি। গ্রাম থেকে কলকাতায় একবার যারা যায় তারা তো আর ফেরেই না, বিক্রি করে দেয় এখানকার জমি জমা। চাষ থেকে কী বা আয় হয় বলো তো? পরিতোষ তাও তবু চাষ করে যাচ্ছে জমিতে। এইসব শুনলে মনে হতো পরিতোষ বুঝি টাকা খাইয়ে রেখেছে গ্রামের লোকেদের। আবার একই সঙ্গে মনে হতো পরিতোষের মনের ভিতরে শিলার প্রতি টান থাকতেই পারে, তার ছায়া কখনোই বিশাখার সংসারে পড়বে না। কিন্তু পড়েছিল। একবার ছোট্ট গোপাকে নিয়ে মাধবপুর থেকে ভদ্রেশ্বরে ফিরেছে বিশাখা। গোপা বলেছিল, হ্যাঁ গো মা, আমার নাকি আর একটা মা আছে, পুতুল পিসি বলছিল। ধড়াস করে উঠেছিল বিশাখার বুক। মেয়েকে বলে, না না, ওসব বাজে কথা, তোকে খ্যাপানোর জন্য বলেছে রে। এরপর থেকেই ভীষণ সাবধান হয়ে গিয়েছিল বিশাখা। খুব প্রয়োজন ছাড়া মাধবপুরে যেত না। গোপার মনেও ঢুকিয়ে দিয়েছিল মাধবপুরের প্রতি বিদ্বেষ। বলতো, একেবারে গেঁয়ো জায়গা, ওখান থেকে ঘুরে এলে গায়ে ছাপ পড়ে যায়, শহরের লোকেরা ধরতে পারে যে এরা গ্রামের লোক। দেখিস না, এখানকার লোকেরা তোর বাবার সঙ্গে মিশতে চায় না। লজ্জা অপমান থেকে বাঁচতে এই রাস্তায় নিয়েছিল বিশাখা। আজ সমস্ত অপমানের দাম উসুল করতে হবে। ট্রেন কাঁথি পেরিয়ে গেল। আর একটা স্টেশন পরেই সুজালপুর। এখানে নেমে ভ্যান রিক্সা করে যেতে হবে শ্যামচক, পথে মাধবপুর পড়বে। জানালার বাইরে তাকিয়ে বিস্তৃত ধান ক্ষেত দেখে বিশাখা। এখন বোরো ধানের সময়। তার দৃষ্টিপথে যতদূর পর্যন্ত চাষের জমি দেখা যাচ্ছে, এই সব ফলন বেচে যা লাভ হবে তা দিয়েও 5 ভরি সোনা হবে না। তবু এখানকার মানুষ পরম মমতায় চাষ করে যাচ্ছে। এই দরদরি চাষি বাড়ির ছেলে পরিতোষের থেকে পেয়ে এসেছে শিলা। মেয়েটা কোনো কাজেই লাগলো না, তবু মমতা থেকে বঞ্চিত হয়নি। ভ্যান রিক্সায় চেপে মাধবপুরে চলে এসেছে বিশাখারা। ওই দূরে দেখা যাচ্ছে পরিতোষে তৈরি করা একতলা পাকা বাড়ি, আর পিছনে সোনাঝুরি বন। পরিতোষ বলে, এখনো ভেবে দেখো নামবে কি না, যথেষ্ট বেলা হয়েছে আর আমার ভালোই খিদে পাচ্ছে। না না, আগে ওই বাড়ি চলো। রোদের ভালোই তেজ, বড় করে ঘুমটা টেনেছে বিশাখা, নিজেকে কিছুটা আড়াল করার জন্য, বাকিটা রোদ। দ্বিতীয় পক্ষ যাচ্ছে প্রথম পক্ষের কাছে। এটা দেখে গ্রামের লোক মজা পাক সে চায় না, তবে গ্রামের লোক খবরটা জানে না বলেই মনে হচ্ছে। উল্টো দিক থেকে আসা 3-4 জনের সঙ্গে কথা হলো পরিতোষের। তারা কেউ সাইকেলে, কেউ বা হেঁটে। তারা জানতে চাইল, কি গো পরিতোষ দা, কোথায় চললে, এলে কবে? সবাইকেই পরিতোষ বলল, এই তো দুপুরের ট্রেনে এলাম, এইদিকে একটু কাজ আছে। পাগলির অসুস্থতার খবর কেই বা রাখতে যাবে, কি দায় আছে? শিলার মাথায় স্ট্রোক হয়েছে, এমনটাই খবর এসেছে ফোনে। অচৈতন্য হয়ে পড়ে আছে বউটা। রিকশা শ্যামচকে এসে পড়ল। এলাকাটা চেনা চেনা ঠেকে বিশাখার। বহু বছর আগে এসেছিল। ঝাঁকড়া তেঁতুল গাছটা এখনও আছে।
পরিতোষ হাত তুলে দেখায়, ওই যে ওই বাড়িটা। বিরাট এলাকা জুড়ে একতলা বাড়ি, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সদর হাট করে খোলা। বাড়ির সামনে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তাহলে কি সব শেষ? শিলাকে নিয়ে চলে গেছে শেষ যাত্রায়? বিশাখা মনে মনে ভাবল, তা যেন না হয় ভগবান, আরও একটু বাঁচিয়ে রাখো, অপমানের মূল্য চোকানোর শেষ সুযোগটা দাও। দোরগোড়ায় পৌঁছল রিকশা। পাঁচিলের গায়ে ছোট্ট রোয়াক, একটা বেড়াল জোড়া থাবায় মুখ রেখে চিন্তিত মুখে বসে আছে। বিশাখাদের দিকে অলস দৃষ্টিতে তাকালো। ভাড়া মিটিয়ে রিকশাওয়ালাকে ছেড়ে দেয় পরিতোষ। সদর পেরিয়ে দুজনে উঠোনে নামে। একজন বয়স্ক মানুষ বারান্দা থেকে নেমে এগিয়ে আসছেন। আন্দাজ করা যায় ইনি শিলার বাবা। চেহারা এককালে দশাসই ছিল, এখন বুড়িয়ে গেছেন। ভদ্রলোক বিশাখাকে দেখে ভীষণ রকম চমকেছেন। মুখে কিছু প্রকাশ করলেন না, শুধু বললেন, এসো, তোমাদের দেখার জন্যই হয়তো বেঁচে আছে। বিশাখা ভগবানকে ধন্যবাদ দেয়। ভগবান কথা রেখেছেন। সহানুভূতি দেখিয়ে কার্যোদ্ধার করা যাবে। শিলা চলে গেলে উদারতা দেখানো যেত না। এরা বিশাখাকে পাত্তাই দিত না। বিশাখা ঘরে এসে একটু থমকালো। বিছানায় শুয়ে থাকা কাঁচা পাকা চুলের শিলাকে পাগল বলে তো মনে হচ্ছে না। চোখ মুখ একেবারে স্বাভাবিক। পরিতোষ মাথার কাছে গিয়ে দাঁড়ায়। শিলার বাবাকে জিজ্ঞেস করে, লোক চিনতে পারছে? সবাইকে পারছে না, তুমি ডেকে দেখো সাড়া দেয় কিনা। শিলার বাবা বললেন। ডাকতে হলো না। শিলা নিজেই চোখ তুলে পরিতোষকে কি যেন বলতে চাইছে, কিন্তু কথা স্পষ্ট হচ্ছে না। ঘরে এখন অনেক লোক। এক মহিলা শিলার মুখের কাছে কান নিয়ে গেলেন। শিলার কথা বুঝে নিয়ে পরিতোষকে বললেন, তোমাকে বাড়ি নিয়ে যেতে বলছে, কলকাতায়। চকিতে বেসামাল ভাব দেখা গেল পরিতোষের মুখে। মুহূর্তে দুর্বলতাটাকেই কাজে লাগিয়ে দিল। শিলার বাবাকে বলল, চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া যায় কি? কাঁথির ডাক্তার বলেছে কোনো লাভ নেই। কলকাতায় যেতে যেতে আবার অ্যাটাক হতে পারে। যদিও বা বেঁচে যায়, চিকিৎসার বিরাট খরচ। তাও যে হেঁটে চলে বেড়াতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। একটু থেমে শিলার বাবা বললেন, আর ওকে বাঁচিয়ে রেখে কী লাভ বলো? অনেক জ্বালিয়েছে মেয়েটা। শেষের দিকে ভদ্রলোকের গলাটা একটু ধরেই এলো। পরিতোষ ঘর থেকে বেরিয়ে গেল। বিশাখা শিলার মাথার কাছে গিয়ে দাঁড়ালো। শিলা চিনতে পারছে না, চেনার কথাও অবশ্য নয়। অবলা পশুর মতন তাকিয়ে আছে। বিশাখা শিলার কাঁচা পাকা চুলে হাত বুলিয়ে দেয়। ওর সিঁথিতে সযত্নে পরানো সিঁদুর। নিজে পড়েনি, কেউ পরিয়ে দিয়েছে। ঘরে গোঙানির শব্দ উঠল। বিশাখা মুখ তুলে দেখে শিলার বাবা কান্না সামলাচ্ছেন। পায়ে পায়ে শিলার বাবার কাছেই যায় বিশাখা। ওর কনুই ধরে পিঠে হাত রাখে। মুখে হাত চাপা দিয়ে কেঁদে ওঠেন উনি। বাড়ির অন্যরাও তাকে ঘিরে ধরে। বিশাখা এই সময় বাইরে বেরিয়ে আসে। পরিতোষ মাথা নিচু করে বারান্দায় বসেছিল। থামের কাছে গিয়ে দাঁড়ায় বিশাখা। এখন বাতাসে মৃত্যুর গন্ধ ভাসছে। খানিক বাদেই একদম স্বাভাবিক চেহারায় বারান্দায় এসে দাঁড়ালেন শিলার বাবা। বিশাখাকে বললেন, তোমরা তো খাওয়া দাওয়া করবে, যাও স্নান টান সেরে নাও। পরিতোষ বলল, জ্যাঠারা ওখানে ভাত চাপিয়েছে, আমরা ফিরে গিয়ে খাবো। নির্জলা মিথ্যা। বিশাখা বুঝতেই পারল এই বাড়ি থেকে সে তাড়াতাড়ি চলে যেতে চাইছে। শিলার বাবা কাকে যেন রিকশা ডেকে আনতে বললেন, ঠিক আছে, তোমরা গিয়ে বিশ্রাম করো, তেমন কিছু হলে আমি খবর পাঠাবো। কথা শেষ হতেই বাড়ির এক মহিলা জল মিষ্টি নিয়ে আসেন। বিশাখা ইতস্তত করছিল। পরিতোষ প্লেট থেকে মিষ্টি তুলে মুখে পড়ে। নিরাসক্ত ভাবটা বজায় রেখেছে দিব্যি। ভিতরটা নিশ্চয়ই পুড়ছে। সন্ধে উতরে গেছে। মাধবপুরের বাড়িতে বসে এখন টিভি দেখছে বিশাখা। সঙ্গে পাড়ার মেয়েরাও জুটেছে অনেক। এদের কারোর বাড়িতেই টিভি নেই। বিশাখার সঙ্গেই গল্প করতে এসেছে এরা। আর জানতে চাইছে হঠাৎ কেন এলে।
শিলার খবর এই গ্রামে পৌঁছয়নি। বিশাখা বলেছে, এমনিই এসলাম, অনেকদিন আসেনি তো। টিভিটা এই বাড়িতে মেয়ে বউয়ের জন্যই কিনেছিল পরিতোষ, নিজে এখানে এসে থাকলে দেখে না। ক্লাবে গিয়ে তাস পেটায়। আজ অনেক দিন পর টিভিটা কাজে লাগছে, যদিও সিরিয়ালটায় কোনো মন নেই বিশাখার। ভদ্রেশ্বরে একটা এপিসোডও মিস করে না। কিন্তু এখন বিশাখার মন পড়ে আছে শিলাদের বাড়িতে। কখন নিভে যাবে প্রাণটা? নিভবে খুব তাড়াতাড়ি। খুব স্পষ্ট করেই মৃত্যুর গন্ধ পেয়েছে বিশাখা। বাড়ি এসে ভাত খেতে খেতে বিকেল হয়ে গেল। তারপর দুজনে গিয়েছিল বড় জ্যাঠাকে দেখতে। দেখার কিছু নেই, কানে শুনতে পান না, চোখেও দেখেন না। সারাদিন বারান্দায় উবু হয়ে বসে থাকেন, স্পর্শ দিয়ে চেনেন আপনার লোককে। ও বাড়ি থেকে বেরিয়ে পরিতোষ বলল, তুমি ঘরে যাও, আমি জমি জমাগুলো দেখে আসি। সেই যে গেছে, এখনও ফেরার নাম নেই। মোবাইল রেখে গেছে। মেয়েকে ফোন করেছে বিশাখা, বলেছে দাদু এখন একটু সুস্থ, কাল বলতে পারবো কবে ফিরছি। ওদিকে গোপা বলল, পল্লব ফোন করেছিল, তোমাদের খুঁজছিল। বিশাখা বলল, ঠিক আছে, আমরা বাড়ি ফিরে ওদের সাথে কথা বলবো। মেয়ের ফোনের পর 1 ঘন্টা কেটে গেছে। পরিতোষ যে কোথায় গিয়ে বসে আছে কে জানে। আবার শ্যামচকে চলে গেল না তো? ভাবনা শেষ হতেই ঘরে ঢুকল পরিতোষ। বিশাখা সকলের কান বাঁচিয়ে জিজ্ঞেস করল, কি হলো, কোনো খবর হলো? কথাটা একটু বুঝতে সময় নেয় পরিতোষ। বলে, না, খবর তো এখানে এসে দিয়ে যাওয়ার কথা। বিশাখা বিছানা থেকে নামে। রাতের খাবার রাঁধতে হবে। এখানে রান্না করার অনেক হ্যাপা, গ্যাস নেই, স্টোভে রাঁধতে হয়। পরের দিন অভ্যাস মতোই ভোর ভোর ঘুম ভেঙে গেল বিশাখার। কাল রাত অবধি কোনো খবর আসেনি। পরিতোষ ওই বাড়ি নিয়ে কোনো চিন্তাই করছে না। মেয়ের বিয়ের খরচ কিভাবে সামলাবে তাই ভাবছে। কাল বলল, বাড়ির পিছনের গাছগুলো বিক্রি করে দেব ঠিক করলাম। গোপার বিয়েতে টাকাটা লাগবে, কেনার লোকও ঠিক করে ফেলেছি, 30,000 টাকা মতো পাব। এক্সট্রা গয়না নিয়ে মোটেই ভাবছে না পরিতোষ। ধরেই নিয়েছে বিশাখা দেবে। কত লোক নেমন্তন্ন করবে সেই নিয়েও এক প্রস্থ আলোচনা করল। বিশাখার এইসব শুনতে ভালো লাগছিল না। গয়নার ব্যাপারটাতেই তো সে আটকে রয়েছে। দরজা খুলে বারান্দায় আসে বিশাখা। এই বাড়ির ডিজাইনটা ভদ্রেশ্বরের বাড়ির মতোই। বারান্দাটা শুধু গ্রিল ঘেরা নয়। ভোরের দিকে এখানে বেশ শীত শীত করে। এখন মার্চের মাঝামাঝি, বাইরে আলো এখনো ভালো করে ফোটেনি। বিশাখার হঠাৎ চোখ যায় জাম গাছতলায়। কি যেন সাইকেল নিয়ে এই বাড়ির দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমটা একটু ভয় ভয় করে, সেটা কাটিয়ে বিশাখা হাঁক দেয়, কে কে ওখানে, কি চাই? সাইকেল গড়িয়ে এগিয়ে আসে একটি ছেলে, 20-22 বছর বয়স হবে। বারান্দায় সিঁড়ির কাছে এসে বলে, একটা খবর আছে, শ্যামচকের মাইতি বাড়ি থেকে পাঠালো। বিশাখা বুঝতেই পারে কি খবর। বলে, তুমি ওখানে ওইভাবে দাঁড়িয়েছিলে কেন গো? আপনাদের ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। ও, কখন হয়েছে? এই তো রাত 2টো নাগাদ। আচ্ছা দাঁড়াও, ওকে ডাকি। বলে বিশাখা ঘরে ঢোকে। পরিতোষ অকাতরে ঘুমোচ্ছে। বিশাখা আস্তে করে ডাকে, ওগো শুনছ? বেশ কয়েকবার ডাকার পর ঘুম ভাঙে পরিতোষের। উঠে বসে বিছানায়, জানতে চায় কি হয়েছে। খবরটা মুখ ফুটে বলে উঠতে পারে না বিশাখা। পরিতোষ নিজেই বুঝে নিয়ে বিছানা থেকে নেমে আসে। বাথরুমের দিকে যেতে যেতে বলে, আমার জামা, টাকা পয়সা দাও। শ্মশান থেকে পরিতোষ ফিরল দুপুরে। চান করেই এসেছিল, ফের একবার চান করে খেতে বসল। বিশাখা শিলার মরদেহ দেখতে যায়নি, বাড়িতে একাই ছিল। ভোর থেকে সকাল হতে দেখল দূরে স্পষ্ট হলো শিলার নামে পাওয়া জমি। আসল মানুষটা রাতের অন্ধকারে নিঃসারে চলে গেছে। বিশাখা রান্না করে রেখেছিল, যদি এসে খায় পরিতোষ। বুঝতে পারছিল না ও বাড়ি থেকে ও কখন ছাড়া পাবে। এখন ভারী তৃপ্তির সঙ্গে খাচ্ছে পরিতোষ। কে বলবে রাতে বউ মারা গেছে লোকটার? মাছ রাঁধুনি?
কাউকে বললেই তো পুকুরে ছিপ মেরে দিত। পরিতোষের কথাটা শুনে বিশাখা অবাক হয়ে তাকায়, বলে, কি বলছো গো, তুমি মাছ খাবে? তোমার না অসহ্য? না না না, আমি ওসব মানব না। মানবে না কেন? তোমাকে তো শ্রাদ্ধের কাজ করতে হবে। কিচ্ছু করতে হবে না, ওরাই সব ম্যানেজ করে নেবে। আজ বিকালের ট্রেনেই আমরা ফিরে যাব, ওদের সঙ্গে আমি কথা বলে নিয়েছি। পরিতোষের কথা শুনে থম মেরে কিছুক্ষণ বসে থাকে বিশাখা। তারপর বলে, আমি একবার ভাবছি ওদের বাড়ি যাব। কেন? দরকার আছে। কথাটা এমন গম্ভীরভাবে বলল বিশাখা, পরিতোষ ওর দিকে একবার তাকিয়ে চুপ করে রইল। ব্যাগ ট্যাগ নিয়েই শ্যামচকের উদ্দেশ্যে রওনা হলো বিশাখারা। ও বাড়ি হয়েই সোজা স্টেশনে চলে যাবে। ফের শিলাদের বাড়ির সামনে পৌঁছল বিশাখা। উঠোনে বেশ কটা বাচ্চা হুটোপুটি করছে। সদর দিয়ে পরিতোষদের ঢুকতে দেখে শস্যব্যস্ত হয়ে এগিয়ে এলেন শিলার বাবা। বিশাখা প্রথমেই পায়ে হাত দিয়ে প্রণাম করল। আগেরবার করা হয়নি, বাড়িতে তখন সিরিয়াস কন্ডিশন। শিলার বাবাকে কালকের তুলনায় একটু ঝরঝরে লাগছে। ভালো মন্দ যাই হোক, একটা নিষ্পত্তি তো হলো। ভদ্রলোক বললেন, শেষ সময় তুমি আসাতে বড় খুশি হয়েছি মা। তোমার ভালোবাসা পেয়ে মেয়ে যখন ওপরে গেছে, নিশ্চয়ই শান্তিতে থাকবে। বিশাখা একবার আশপাশটা দেখে নেয়, কেউ নেই। পরিতোষ দূরে দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে কথা বলছে। বিশাখা মুখ তুলে শিলার বাবাকে বলে, আপনার থেকে একটা ব্যাপার আমার জানার আছে। বলো না, কি জানতে চাও? এসো, ঘরে এসো না, ঘরে এসে বলো। শিলার বাবাকে অনুসরণ করে একটা ছোট ঘরে আসে বিশাখা। ঘরটা সম্ভবত ওর নিজস্ব। একটা ইজি চেয়ার আছে। বিশাখা ভদ্রলোকের মুখে মুখে দাঁড়িয়ে বিনীত কণ্ঠে বলে, আসল ব্যাপারটা হলো কি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এই তো 3 মাস বাদেই বিয়ে। দিদি চলে গেল, আমরা যে কি অশৌচের মধ্যে পড়ে গেলাম। বিয়ের তারিখ কি 1 বছর পিছোতে হবে? শিলার বাবা বলল, না না, পিছবে কেন? ওর নিজের তো কেউ মারা যায়নি, ফলে ওর কোনো অশৌচ নেই। ভদ্রলোকের কথা বলা শেষ হতেই বিশাখা আসল চালটা চালল। বলে উঠল, অবশ্য বিয়ে আদৌ দিতে পারবো কি না জানি না। ছেলের বাড়ি থেকে হঠাৎ 5 ভরি সোনা ডিমান্ড করে বসেছে। আপনাদের জামাই টাকাটা কোথা থেকে জোগাড় করবে বুঝে উঠতে পারছে না। যদি বিয়েটা দিতে পারি, আপনারা আশীর্বাদ করতে কিন্তু আসবেন। বলার পরেই চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছিল বিশাখা। শিলার বাবা বললেন, একটু দাঁড়াও মা, বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। বিশাখা দম বন্ধ করে অপেক্ষা করছে। ফিরে এলেন ভদ্রলোক, হাতে লাল শালুতে মোড়া কিছু জিনিস। বিশাখা এইটারই অপেক্ষা করছিল। পুঁটুলিটা বিশাখার হাতে তুলে দিয়ে ভদ্রলোক বললেন, এই যে শিলার গয়না, এই গয়নাগুলো তো এখন তোমারই প্রাপ্য। কাল তোমাকে দেখেই আমি এইগুলো গুছিয়ে রেখেছিলাম। বিশাখার বুক জুড়ে শান্তি নেমে আসে, যেন ডুব সাঁতার দিচ্ছে পুকুরের গভীরে, যেমন ছোটবেলায় দিত। শরীরময় লেগে যেত শ্যাওলার গোপন স্নেহ। আনন্দের চোটে সোনার ওজনটা আন্দাজ করা গেল না। ফেরার ট্রেনে সারাক্ষণ উসখুস করছে বিশাখা। পরিতোষকে বলেছে, পুঁটুলিটা বার করে একবার হাতে তুলে দেখবে কতটা দিল। 5 ভরির অনেক বেশি হবে বলে মনে হচ্ছে। পুঁটুলিটা একবার খুলব না, ধরে দেখব? পরিতোষ ধমক দিয়েছে, কোনো দরকার নেই, বাড়ি গিয়ে দেখো। কাল রাতে পরিতোষরা দেশ থেকে বাড়ি ফিরেছে। আজ সকালে উঠে খবরের কাগজ দেখছে পরিতোষ। বিশাখা এখনো চা দেয়নি। গোপা এলো ঘরে, বলল, বাবা একবার রান্নাঘরে চলো তো। পরিতোষ বলল, কেন? আরে আসো না, একটা মজার জিনিস দেখাবো, এসো না। পরিতোষ মেয়েকে অনুসরণ করল। কি মজার জিনিস দেখাবে ওই জানে। রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে বিশাখার দিকে আঙুল তোলে গোপা। কিন্তু পরিতোষ সেটা দেখে চমকে ওঠে। বিশাখার কাণ্ড দেখে মেয়ে মজা পেলেও পরিতোষ কিন্তু পেল না। বিশাখা
দু হাতের কর গুনছে আর বিড়বিড় করে কী সব হিসেব করছে, অনেকটা শিলার মতোই। পরিতোষ এগিয়ে এলো, বলল, কী সেরা তো হিসেব করছো বিশাখা? হাত ছেড়ে বিশাখা বলল, কই কিছু না তো। পরিতোষ কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকে স্ত্রীর দিকে, কিন্তু মনে মনে বলল, হিসেব খুব খারাপ জিনিস বিশাখা। হিসেব পৃথিবীতে সৃষ্টি হয়েছে না মেলার জন্য। আজকের গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকের গল্প আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো আমি খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।